সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো অনেকদিন পর আজকে আমরা আরো একটা তোমাদের ক্লাস নিয়ে হাজির হয়েছি গ্রামারে, সেটা হচ্ছে রাইট ফর্মস অফ ভার্বস। তো রাইট ফর্মস অফ ভার্বস, প্রথমত এই ভিডিওটা কাদের জন্য? এই ভিডিওটা এসএসসি এবং এইচএসসি উভয় ক্লাসের জন্য। কারণ তোমাদের দেখো, তোমাদের কিন্তু প্রশ্নের যে ধরনটা সেটা কিন্তু ভিন্ন হয়। যেমন এসএসসি তে কি হয়, তোমাদের হচ্ছে বাক্সের মধ্যে সেই ভার্বগুলো লেখা থাকে। তোমার আমাকে হচ্ছে আগে প্যাসেজের মধ্যে সেই ভার্বগুলোকে সিলেক্ট করতে হয় বাক্স থেকে, এরপর সেটার ফর্ম চেঞ্জ করতে হয়। কিন্তু এইচএসসি তে কি করতে হয়? এইচএসসি তে তোমার সেই ভার্বগুলো আগে থেকে সিলেক্ট করে দেওয়া থাকে ব্র্যাকেটের মধ্যে, তোমাকে খালি সেই ফর্মটা চেঞ্জ করতে হয়। অর্থাৎ এসএসসি চেয়ে তুলনামূলকভাবে এইচএসসি যে প্রশ্নের ধারাটা হচ্ছে তোমার কি একটু সহজ হয় তুলনামূলকভাবে, ঠিক আছে? তো কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের যে গ্রামার যে রুল গুলো আছে রাইট ফর্মস অফ ভার্বস এর, সেগুলো কিন্তু এসএসসি এবং এইচএসসি উভয় ক্লাসের জন্যই সেম। আর সবগুলো রুল মোটামুটি আমরা আজকে ক্লাসের মধ্যে কভার করার চেষ্টা করব। আচ্ছা, তো রাইট ফর্মস অফ ভার্বস পড়ার শুরুতে আমাকে আগে ভার্বের তিনটা ফর্ম ভালো মতো জেনে নিতে হবে: ভি1, ভি2, ভি3। এখানে ভি1 মানে আমি কাকে বোঝাবো? ভি1 মানে হচ্ছে ভার্বের বেস ফর্ম অথবা প্রেজেন্ট ফর্ম, যেটাকে আমরা বলে থাকি। ভি2 হচ্ছে পাস্ট ফর্ম, আর ভি3 হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটাকে আমরা বলি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একদম বেসিক যে আলাপটা ভার্বের তিনটা ফর্ম নিয়ে। তো প্রথমত আমরা শুরু করি ভি1 মানে বেস ফর্ম কোন কোন জায়গাতে বসে। ভি1 কখন কখন বসে, প্রথমত খেয়াল রাখবা, কখনো যদি কোনো আমরা মডেল ভার্ব দেখি, মডেল ভার্বের পরে হচ্ছে ভার্বের বেস ফর্ম হয়। এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া মডেল ভার্ব গুলা কি কি? মডেল ভার্ব গুলো হচ্ছে, মনে রাখবা, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড। এরপর তোমার আছে মাস্ট, উড রেদার, হ্যাড বেটার। এরপর আছে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু ইত্যাদি। আরো অনেক কিছু আছে, নিড আছে, নিড টু আছে, ঠিক আছে, আর লিখলাম না। এই কয়েকটাই মনে রাখবো, এগুলো হচ্ছে মডেল, ঠিক আছে? এগুলো থেকে তোমাদের পরীক্ষাগুলোতে বেশি আসে। তো এই যে ভার্ব গুলো যদি থাকে মডেল ভার্ব গুলা, তাহলে কিন্তু আমার সেই ভার্বটা কি হবে? ভি1 এ হবে। আরেকটা বিষয় খেয়াল রাখবা, ক্যান এর পাস্ট ফর্ম হচ্ছে কুড, মে এর পাস্ট ফর্ম মাইট, শ্যাল এর পাস্ট ফর্ম শুড, উইল এর পাস্ট ফর্ম হচ্ছে উড। ঠিক আছে, যেটা থাকুক না কেন, মডেল ভার্ব প্রেজেন্ট ফর্মে থাকুক বা পাস্ট ফর্মে থাকুক, আমাদেরকে মডেল ভার্বের পরে সবসময় ভি1 বসাতে হবে। এটা একটা গেল। আচ্ছা, আরেকটা কোথায় কোথায় ভি1 হয় আর একটু দেখি আমরা। দেখো, যদি কোনো সেন্টেন্সে ডু, ডিড, ডাস থাকে, ডু, ডিড, ডাস থাকে, তবে এর পরবর্তী যে ভার্বটা হবে সেটাও ভি1এই হবে। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা রুল, ঠিক আছে? বারবার এখান থেকে প্রশ্ন আসতেই থাকে। ডু, ডিড, ডাস এর পরে তোমার হচ্ছে ভি1 হবে। তারপরে তোমার যদি একটা সেন্টেন্স রিসেন্টলি এইচএসসি তে আসছে এটা, তাহলে আমার মোটামুটি সম্ভাবনা আছে এই বছর বা এর পরের বছরের মধ্যে তোমার এসএসসি তে হয়তো এটা চলে আসতে পারে। আর যারা অলরেডি এইচএসসি তে আসো, তোমাদের জন্য এটা ইম্পর্টেন্ট হবে। সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ইউজড টু। এই যে ইউজড টু বলে একটা ফ্রেজ আছে, ইউজড টু মানে কি? ইউজড টু মানে হচ্ছে তুমি অতীতকালে কোনো একটা কিছু করতে, কোনো একটা কাজ করতে তুমি অভ্যস্ত ছিলে, সেটা বোঝাতে ইউজ টু হয়। বলো না, আমি এটা করতে করতে একদম ইউজ টু হয়ে গেছি কাজটার সাথে, মানে আমি একদম অভ্যস্ত হয়ে গেছি এটার সাথে, তাই না? তো সাবজেক্টের পর যদি ইউজ টু থাকে, তবে এর পরবর্তী ভার্বটা বেস ফর্মে হবে, তার মানে ভি1 এ হবে। তো এটা ছিল তোমার ভি1টা কোন কোন জায়গাতে হতে পারে সেটা। আরেকটা তোমার বাকি আছে, সেটা হচ্ছে 2+ভি1, এটা মনে রাখো, ঠিক আছে? 2+ভি1। তো এই কয়েকটাই হচ্ছে আমাদের ভি1 এর রুল। তোমরা একটু দেখে নাও, দেখে হচ্ছে পোস্ট করে পুরো ভিডিওটা নোট করে নাও। আচ্ছা, এখন আমরা দেখব ভি2 কোন কোন জায়গাতে হয়, অর্থাৎ পাস্ট ফর্মটা কোন কোন জায়গাতে হয়। পাস্ট ফর্ম তখন হয় ভার্বের যখন হচ্ছে সেই ঘটনাটা অতীতের কোনো ঘটনা হয়। অতীতের যদি ঘটনা হয়, সেক্ষেত্রে সেটা হচ্ছে সেখানে ভি2 বসে। বাট এরপরে কিছু কিছু ওয়ার্ড ইন্ডিকেটর হিসেবে আমরা মনে রাখতে পারি, যেমন কি এরকম থাকতে পারে ওয়ান ডে, ওয়ান্স, অথবা ওয়ান্স আপন এ টাইম, থাকতে পারে লাস্ট
নাইট বা লাস্ট ডে, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, লাস্ট উইক, ঠিক আছে? এভাবে কিন্তু থাকতে পারে, লাস্ট সামার, লাস্ট উইন্টার, এভাবে অনেক কিছু থাকতে পারে। ইয়েস্টারডে থাকতে পারে, দ্য প্রিভিয়াস ডে থাকতে পারে। অর্থাৎ এই ধরনের অনেক ইন্ডিকেটর থাকতে পারে। মাঝে মাঝে তোমার কোনোটা সাল দেওয়া থাকে, ইয়ার দেওয়া থাকে। কেমনে? মনে করো হচ্ছে 1971, 1969, 1952। এই যে সালগুলো দেখো, প্রত্যেকটাই কিন্তু আমার অতীতকালের ঘটনাগুলোকে নির্দেশ করে। তাই যদি এ ধরনের যে ওয়ার্ডগুলো যদি থাকে, এই ধরনের কোনো যদি আমাদের ইন্ডিকেটর থাকে, তবে সেক্ষেত্রে বলবো যে এখানে V2 বসবে। তো আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছো। নোট ডাউন করে দেখবো V3 কোথায় কোথায় বসে, মানে ভার্বের তোমার হচ্ছে পাস্ট পার্টিসিপাল ফর্ম কোন কোন জায়গাতে বসে। তো দেখো, প্রথমত V3 বসবে পারফেক্ট টেন্স গুলাতে। পারফেক্ট টেন্স বলতে এখানে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, আমি সবগুলোর কথাই কিন্তু একসাথে বোঝাচ্ছি। সাধারণত একটা পারফেক্ট টেন্সের ভার্বের যে স্ট্রাকচারটা থাকে সেটা হচ্ছে এইটা, হ্যাভ ভার্ব প্লাস V3। আচ্ছা, এখানে হ্যাভ ভার্ব জিনিসটা কি? হ্যাভ ভার্ব হচ্ছে তিনটা, আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড। এই তিনটাকে বলে হ্যাভ ভার্ব, ঠিক আছে? যে কখনো যদি এগুলো দেখো, হ্যাভ, হ্যাজ, হ্যাড দেখো, তবে এর পরবর্তী যে ভার্বটা সেটা V3 হবে। আচ্ছা, আলাদা করে এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সম্পর্কে আমাকে একটু জানতে হবে। আমি পারফেক্ট টেন্স তো এখানে বলেছি, আলাদা করে প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে একটু জিনিস, একটা কথা বলার আছে। সেটা হচ্ছে মাঝে মাঝে কিছু অ্যাডভার্ব বা ইন্ডিকেটর আমার দেওয়া থাকে, যেগুলোর দ্বারা আমরা চিনতে পারি যে সেই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো সেই ওয়ার্ডগুলো কি কি? জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, অলরেডি, এরপরে আছে ইয়েট। এই কয়েকটা তোমার অ্যাডভার্ব থাকে, যেগুলো থাকলে আমরা বলি সেটা সেটা হচ্ছে তোমার কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি? দেখো, হ্যাভ ভার্ব প্লাস V3, তাই তো? সব পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে হ্যাভ ভার্ব প্লাস V3। বাট হ্যাভ ভার্ব তো তিনটা আছে, তার মধ্যে তোমার প্রেজেন্ট পারফেক্টটা কোনটা বসবে? হ্যাভ আর হ্যাজ বসবে। হ্যাড কখনো প্রেজেন্ট পারফেক্টে বসে না, সেটা পাস্ট পারফেক্টে বসে। তাহলে কি হবে এটা স্ট্রাকচারটা প্রেজেন্ট পারফেক্টের? হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3, ঠিক আছে? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে। আরেকটা পার্টে চলে আসছি, V3। এখনো কিন্তু আমাদের টপিক V3। V3 এর একটা পার্ট আমরা দেখছি যে কোথায় কোথায় V3 হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পারফেক্ট টেন্স গুলোতে হচ্ছে তোমার হ্যাভ ভার্বের পরে হচ্ছে V3 হয়। আর কিছু ইন্ডিকেটর বা কিছু অ্যাডভার্ব থাকলে সেগুলোকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেটা হচ্ছে আমরা চিনতে পারি। এখন হচ্ছে দেখো, আমরা অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস সম্পর্কে হচ্ছে পড়েছিলাম। যদি না পড়ে থাকি, আমি হচ্ছে আলাদা আলাদা একটা সেপারেট একটা ভিডিও তোমাদেরকে বানিয়ে দেবো অ্যাক্টিভ এবং প্যাসিভ নিয়ে। বা যেহেতু আমরা এখন রাইট ফর্মস অফ ভার্বস করছি, এখানে অ্যাক্টিভ প্যাসিভ নিয়ে যদি আমি আলোচনা করতে শুরু করি, তাহলে কিন্তু বিষয়টা খুবই লেংথি হয়ে যাবে, আর আমি টপিক থেকে বারবার পথহারা হয়ে যাব, ঠিক আছে? তাই একটা কাজ আমরা করব, আমরা জাস্ট হচ্ছে প্যাসিভ ভয়েস, একটা ইনডিফিনিট আর কন্টিনিউয়াস আর পারফেক্ট টেন্স যেটা আছে, সেখানে তাদের ভার্বের গঠনটা কেমন হয় আমি শুধুমাত্র সেটা তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। দেখো, প্যাসিভ ভয়েসে ইনডিফিনিটে কি হয়? ইনডিফিনিটের ভার্বটা হয় টু বি ভার্ব প্লাস V3। টু বি ভার্ব প্লাস V3, সবসময় মনে রাখবা প্যাসিভ ভয়েস মানে হচ্ছে V3। যেখানে তুমি প্যাসিভ ভয়েস দেখবা, সেখানে সবসময় V3 হবে, অন্য কোনো ভার্বের ফর্ম সেখানে হবে না। ইনডিফিনিটের ক্ষেত্রে কি হয়? টু বি ভার্ব প্লাস V3 হয়। এখন তুমি জিজ্ঞেস করতে পারো টু বি ভার্ব কি? টু বি ভার্ব মানে হচ্ছে যেগুলোকে আমরা বি ভার্ব বলি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, উইল বি, শ্যাল বি, এগুলো হচ্ছে আমাদের টু বি ভার্ব, ঠিক আছে? এখন দেখো, নেক্সট হচ্ছে আমাদের কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস কিভাবে হয়? টু বি ভার্ব আসে, তাও টু বি ভার্বের পর একটা ভার্ব বসে, যাকে বলে বিইং। অর্থাৎ যে বি যে শব্দটা বা টু বি যে শব্দটা, তার সাথে আইএনজি করলে কিন্তু বিইং আসে। কন্টিনিউয়াস মানে কি? আমরা জানি ভার্বের আইএনজি, আই এম রিডিং, শি ইজ কুকিং, হি ইজ প্লেয়িং, এভাবে কন্টিনিউয়াস টেন্সটা হয়, মানে আইএনজি থাকে। ওই কন্টিনিউয়াসের আইএনজির জন্য এখানে একটা বিং দিতে হয়। আর যেহেতু পেসিভ করছি, আর পেসিভ মানে হচ্ছে V3, তাহলে কি হয়? কন্টিনিউয়াসের তোমার পেসিভ ভয়েসের স্ট্রাকচারটা টু বি ভার্ব প্লাস বিং প্লাস V3, ঠিক আছে? লাস্ট হচ্ছে আমাদের পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স কি আসবে? দেখো, পারফেক্ট টেন্সের সবসময় কি হয়? হ্যাভ ভার্ব বসবে, হ্যাভ ভার্ব প্লাস V3, আমরা একটু আগে পড়েছি। তাহলে এখানেও ঠিক সেম জিনিসটা আসবে, হ্যাভ ভার্ব আসবে সবার আগে, তারপরে একটা ওয়ার্ড আসবে বিন। অর্থাৎ বি বা টু বি যে ভার্বটা, তার V3 হচ্ছে বিন। আর পারফেক্ট মানে V3, তাই এখানে আবারও V3 বসাবো।
ঠিক আছে, একটু কষ্ট করে এই বিষয়টা একটু মুখস্থ রাখার চেষ্টা করো। আমি অ্যাক্টিভ আর প্যাসিভ নিয়ে কথা দিচ্ছি যে আমি আরেকটা সেপারেট ভিডিও তোমাদেরকে বানিয়ে দিব। ঠিক আছে, তো এই জিনিসটা একটু তোমাকে মুখস্থ রাখতে হবে। আর তার সাথে হচ্ছে আরেকটা জিনিস বাকি আছে আমাদের, মডেল ভার্ব থেকে কেমনে হচ্ছে প্যাসিভ ভয়েস করা যায়। আমরা জানি মডেল প্লাস ভি ওয়ান, একটু আগে পড়েছি না, মডেল ভার্বের পরে তোমার ভি ওয়ান বসে, বাট ভাইয়া এটা অ্যাক্টিভে বসে। ঠিক আছে, এটা অ্যাক্টিভ ভয়েসে বসে। কিন্তু আমি যদি প্যাসিভ ভয়েস করতে চাই, আমি যদি মডেল ভার্ব যুক্ত প্যাসিভ ভয়েস করতে চাই, তবে কি হবে? তবে যেটা হবে সেটা হচ্ছে মডেল প্লাস বি প্লাস ভি থ্রি। অর্থাৎ এক মডেল ভার্বটা তো থাকবে, তার সাথে একটা বি ওয়ার্ড আসবে, এরপরে ভি থ্রি হবে। এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে তোমার হচ্ছে মডেল ভার্ব যুক্ত প্যাসিভ ভয়েস। ঠিক আছে, তো আশা করি ভি থ্রি কোথায় কোথায় হবে এখন আমরা করতে পারবো যদি পরীক্ষায় আসে। তো এখন আমরা দেখব ভার্বের আইএনজি ফর্ম কোন কোন জায়গাতে হয়। ঠিক আছে, ভার্ব প্লাস আইএনজি কোন কোন জায়গাতে হয়ে থাকে। আমরা জানি কন্টিনিউয়াস টেন্সে ভার্ব প্লাস আইএনজি হয়। কন্টিনিউয়াস টেন্সে ভার্ব প্লাস আইএনজি হয় কিভাবে? একটা টু বি ভার্ব বসে তার সাথে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি হয়। কিছু এক্সাম্পল যদি বলি তাহলে দেখো, আই এম রিডিং, এখানে এমটা হচ্ছে টু বি ভার্ব, রিডিংটা হচ্ছে তোমার ভার্ব প্লাস আইএনজি। আই এম স্টাডিং, এমটা হচ্ছে এখানে টু বি ভার্ব, স্টাডিংটা হচ্ছে এখানে ভার্ব আইএনজি। তো এই যে কন্টিনিউয়াস টেন্স, সেখানে টু বি ভার্ব প্লাস ভার্ব আইএনজি হতে পারে। এরপরে হচ্ছে তোমার প্রিপোজিশন। আমরা জানি প্রিপোজিশন একটা পার্টস অফ স্পিচ। প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি হয়। এখন প্রিপোজিশন কি কি, কয়েকটা প্রিপোজিশনের নাম যদি বলি তাহলে মনে করো ইন, অন, অ্যাট, এরপর তোমার হচ্ছে হতে পারে বিফোর, আফটার, বিটুইন, থ্রু, তারপর হতে পারে অফ, ফর, এই কয়েকটার মতো মনে রাখো। ঠিক আছে, তো এই প্রিপোজিশন গুলোর পরে ভার্ব প্লাস আইএনজি হয় সবসময়, ভার্ব প্লাস আইএনজি হয়, অর্থাৎ প্রিপোজিশনের পরে যে ভার্বটা হবে সেটা সবসময় আইএনজি ফর্মে হবে বা জিরান্ট ফর্মে হবে। আর কন্টিনিউয়াস টেন্সের পরে টু বি ভার্ব প্লাস ভার্ব আইএনজি, মানে কন্টিনিউয়াস টেন্সে সবসময় টু বি ভার্ব প্লাস আইএনজি হয়, এই ফর্মটা হয়। তার সাথে আরেকটা জিনিস দেখো, তোমাদের মনে আছে কিনা আমি বলেছিলাম সাবজেক্ট, যেটা আমি ভি ওয়ানে পড়িয়েছিলাম, সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভি ওয়ান। এখন কি করবো, একটা ছোট্ট চেঞ্জ করে দিব, সাবজেক্ট এরপরে দিয়ে দিব টু বি ভার্বকে, তারপরে আমি বলবো ইউজড টু, আর তারপরে দিব ভার্ব। দেখো কি চেঞ্জ আসছে, এর আগেরটা ছিল সাবজেক্ট প্লাস ইউজ টু, এরপর হচ্ছে তোমার ভার্ব বসছে, কিন্তু এখন চেঞ্জটা হচ্ছে সাবজেক্টটা ইউজ টুর মাঝখানে আমি একটা টু বি ভার্ব দিয়ে দিয়েছি। তাহলে এখন যেটা হবে ভার্বটা সেটা হচ্ছে আইএনজি হবে। বুঝতে পারছি? অর্থাৎ তোমার সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভি ওয়ান, কিন্তু সাবজেক্ট প্লাস টু বি ভার্ব প্লাস তোমার হচ্ছে ইউজ টু, এরপরে ভার্বের আইএনজি ফর্ম। ঠিক আছে, এই কথাটা ভালো করে মাথায় রাখবা। আরেকটা বিষয় মাথায় রাখবা, আমরা জেনেছি যে টু এর পরে ভি ওয়ান হয়, টু প্লাস ভি ওয়ান হয়। ঠিক আছে, এটাকে আমরা আবার ইনফিনিটিভও বলি। ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্বের উপর অলরেডি আমার ভিডিও দেওয়া আছে, গ্রামার, বেসিক গ্রামারের একটা প্লেলিস্ট আছে আমার, ওখানে তোমরা দেখতে পারো ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব। তো ইনফিনিটিভ হচ্ছে ওয়ান অফ দি নন ফাইনিট ভার্বস। এই টু প্লাস ভি ওয়ান, টু এর পর সবসময় ভি ওয়ান হয় আমরা জানি, কিন্তু টু এর সাথে যদি কিছু কিছু ফ্রেজ থাকে, যেমন কি হচ্ছে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাডিক্টেড টু, ডিভোটেড টু, যদি এগুলা থাকে। আচ্ছা, আরো কিছু বলি, অ্যাকাস্টম টু। ঠিক আছে, এই কয়েকটা আমাদের আপাতত মনে রাখলে হবে। এগুলার পরে ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে বিষয়টা খুব ভালো করে খেয়াল করো, টু এর পরে ভি ওয়ান হয়, যেটাকে আমরা ইনফিনিটিভ বলি, টু এর পরে ভি ওয়ান হয়। কিন্তু টু এর সাথে যদি এই ধরনের কোনো
ফ্রেজগুলো থাকে, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড, এডিক্টেড, ডিভোটেড, অ্যাকাস্টমড, যদি এগুলোর সাথে যুক্ত হয়, এই কয়েকটা ওয়ার্ড মুখস্থ রাখো। যদি এগুলো থাকে তাহলে তো এরপরে ভার্বটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি হয়। তো এই বিষয়গুলো হচ্ছে আমার ভার্ব প্লাস আইএনজি থেকে আসে। যদি এই কয়েকটা রুল আমি মনে রাখতে পারি, টেকনিক যদি আমি মনে রাখতে পারি, তাহলে কিন্তু আমার জন্য ভার্ব প্লাস আইএনজি কোথায় কোথায় হবে সেটা জানা খুবই ইজি হয়ে যাবে। দেখো একটা বিষয় না বললে নয়, সেটা হচ্ছে যখন দুইটা ভার্ব পাশাপাশি বসে, তখন এই যে সেকেন্ড ভার্বটা হয় টু প্লাস ভি ওয়ান হবে, না হয় ভার্ব প্লাস আইএনজি হবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কখন টু প্লাস ভি ওয়ান হবে, কখন ভার্ব প্লাস আইএনজি হবে, সেটা আমি কিভাবে বুঝবো? সেটা হচ্ছে এই পার্টের টপিকটা। তো কখন টু প্লাস ভি ওয়ান হবে, কখন ভার্ব প্লাস আইএনজি হবে। দেখো অনেক সময় হচ্ছে আমরা কি করি, আহ আচ্ছা আমি মনে করি একটা উদাহরণ দিই। দেখো আমি হচ্ছে একটা সেন্টেন্স লিখলাম, স্টপ রাইট। তোমাকে হচ্ছে এই ভার্বটা চেঞ্জ করতে হবে। এখানে দেখো তো স্টপ থামানো একটা ভার্ব, রাইটটাও কিন্তু আরেকটা ভার্ব। তাহলে যখন হচ্ছে আমরা এটা করবো, আমরা আমরা কি জানি এটা এটা কি হবে? এটা কি টু প্লাস ভি ওয়ান হবে নাকি ভার্ব প্লাস আইএনজি হবে? আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি এটা রাইটিং হবে, স্টপ রাইটিং, তাই না? হ্যাঁ বলি যখন হচ্ছে সময় শেষ হয়ে যায় স্কুলে বা কলেজে, যখন স্যাররা বলে যে লেখা বন্ধ করো, স্টপ রাইটিং, তাই না? হ্যাঁ বলে। কিন্তু এখন বিষয় হচ্ছে সবসময় তো সবগুলো তো এইভাবে সহজ না। এখন যখন জিজ্ঞেস করি আমি যে কখন টু প্লাস ভি ওয়ান হবে, কখন হচ্ছে ভার্ব প্লাস আইএনজি হবে স্টুডেন্টদেরকে, তখন তারা বলে যে ভাই আমি এমনি কোনো মতো আইডিয়া করে দিয়ে দিতে পারি। আসলে সবসময় এইভাবে আইডিয়া করে পার পাওয়া যায় না, ঠিক আছে? তো এই জন্য আমাদেরকে কিছু জিনিস হচ্ছে রুল দিয়ে হচ্ছে শিখতে হবে, বা কিছু জিনিস আমাকে টেকনিক ওয়াইজ আমাকে জিনিসটা অ্যাকোয়ার করতে হবে, নলেজটা। সবসময় মনে রাখবা টু প্লাস ভি ওয়ান তখন হবে যখন কোনো কাজের উদ্দেশ্য বুঝাবে, যখন কোনো কাজের উদ্দেশ্য বোঝাবে তখন হচ্ছে আমার কি টু প্লাস ভি ওয়ান হবে। আর যখন উদ্দেশ্য বোঝাবে না তখন সেটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি বুঝাবে। তো যখন আমি বললাম স্টপ রাইটিং, তখন লেখা বন্ধ করা কিন্তু উদ্দেশ্য না, আমি আদেশ দিচ্ছি তাকে স্টপ রাইটিং, ঠিক আছে? কিন্তু লেখা বন্ধ করাটা কিন্তু আমার উদ্দেশ্য না। কিন্তু আমি যদি বলি আই ওয়ান্ট গো দেয়ার, দেখো তো এখানে ওয়ান্ট একটা ভার্ব, গো একটা ভার্ব, তাহলে এই গোটা ভার্ব প্লাস আইএনজি হবে নাকি টু প্লাস বি ওয়ান হবে? সবাই জানি আমরা আই ওয়ান্ট টু গো হবে। কেন এখানে টু প্লাস বি ওয়ান কেন হয়েছে? কারণ এখানে আমি যেতে চাই, তার মানে এখানে যাওয়াটা আমার উদ্দেশ্য, এই জন্য টু প্লাস ভি ওয়ান হয়েছে। আশা করি বিষয়টা হচ্ছে বুঝতে পেরেছো। বাট আমি যদি আরেকবার জিনিসটাকে একটু সামারি করতে চাই, সেটা হচ্ছে যদি কখনো কোনো কাজের উদ্দেশ্য বোঝায় তবে সেক্ষেত্রে টু প্লাস ভি ওয়ান হবে। আর যদি তোমার যদি নর্মাল কোনো একটা কাজের কথা বলে উদ্দেশ্য না বোঝায়, সেক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি হবে। আচ্ছা ঠিক আছে, আমি লাস্ট আরেকটা উদাহরণ তোমাকে দেখিয়ে দিই যাতে আরেকটু তোমরা ক্লিয়ার হতে পারো। সেটা হচ্ছে একই একই সেন্টেন্স দিয়ে, একই ভার্ব দিয়ে জাস্ট দুইটা সিচুয়েশন তোমাকে এক্সপ্লেন করার চেষ্টা করব। দেখো তো এখানে বলছে হি স্টপড স্মোক। স্টপডটা হচ্ছে ভার্ব, তিনি থামিয়েছিলেন। এরপর যে স্মোকটা বা স্মোক করা, ধূমপান করা, এটাও একটা ভার্ব। তো দুইটা ভার্ব পাশাপাশি বসছে, তাহলে এই ভার্বটা ভার্ব প্লাস আইএনজি হবে নাকি টু প্লাস ভি ওয়ান হবে? দেখো এটা কিন্তু দুইটাই কারেক্ট হতে পারে, কিন্তু দুইটা সিচুয়েশনটা হচ্ছে ডিফারেন্ট। কেমনে? আমি যদি বলি হি স্টপড স্মোকিং, হি স্টপড স্মোকিং, তার মানে হচ্ছে তিনি ধূমপান ছেড়ে দিয়েছেন, ধূমপান করা এখন তিনি বন্ধ করে দিয়েছেন, ঠিক আছে? তার মানে ধূমপান বন্ধ করে দেওয়াটা কিন্তু তার কোনো উদ্দেশ্য না, তিনি অভ্যস্ততার কারণে সেই জিনিসটা হচ্ছে বন্ধ করে দিয়েছেন। কিন্তু আমি যদি বলি হি স্টপড টু স্মোক, এটা কারেক্ট হবে, কিন্তু সেই সিচুয়েশনটা হবে ডিফারেন্ট। সেটা কি হবে? হি স্টপড টু স্মোক মানে হচ্ছে তিনি কোথাও মনে করে যাচ্ছিলেন, গাড়ি মনে করে থামছে, তিনি হচ্ছে থামছে ধূমপান করার জন্য। তো দেখো আমি দুইটা এখানে কারেক্ট, বাট দুইটা দুইটা ডিফারেন্ট সিচুয়েশনের মধ্যে কারেক্ট। যখন বলবো হি স্টপড স্মোকিং, তিনি ধূমপান ছেড়ে দিয়েছেন। হি স্টপড টু স্মোক, তার মানে হচ্ছে তিনি ধূমপান করার জন্য থেমেছেন। তো দুটো কিন্তু ডিফারেন্ট সিচুয়েশন, ঠিক আছে? লাস্ট যে টপিকটা, যে সাব টপিকটা, সেখানে আমরা চলে এসেছি, সেটা হচ্ছে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স, ঠিক আছে? তো কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে, এটা আসলে একটা হিউজ একটা বিষয়। আমি যদি কখনো সময় পাই কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে শুধুমাত্র আলাদা করে একটা ভিডিও বানানোর চেষ্টা করব। বাট আমাদের পরীক্ষাতে রাইট ফর্মস অফ ভার্বস টপিকে
কন্ডিশনাল সেন্টেন্স থেকে যেভাবে প্রশ্নগুলো আসতে পারে আমরা শুধুমাত্র এখন এটাই দেখবো, ঠিক আছে? তো দেখো কন্ডিশনাল সেন্টেন্স তিনটা থাকে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড কন্ডিশনাল। আরেকটা আছে জিরো কন্ডিশনাল, এখান থেকে তোমাদের আসে না, আমাদের আসে না, বাট বিসিএস পরীক্ষায় মাঝে মাঝে চলে আসে, ঠিক আছে? তো বিসিএস পরীক্ষায় বেশ কয়েকবার জিরো কন্ডিশনাল থেকে প্রশ্ন হয়েছে, বাট এখন আমাদের দেখার বিষয় হচ্ছে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড কন্ডিশনাল। তো ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড কন্ডিশনাল যে স্ট্রাকচারটা যদি আমি বলি, সেক্ষেত্রে এগুলা সাধারণত ইফ দিয়ে শুরু হয়। ইফ, প্রোভাইডিং দ্যাট, প্রোভাইডেড দ্যাট, সাধারণত এগুলো দিয়েই শুরু হয়, ঠিক আছে? এরপরে থাকে সাবজেক্ট। ইফের পর থাকে একটা সাবজেক্ট। এতটুকু পর্যন্ত সব জায়গায় সেম, ফার্স্ট, সেকেন্ড, থার্ড সব কন্ডিশনালে। এখন কোথায় কোথায় ভিন্ন হতে পারে সেটা হচ্ছে, ফার্স্ট কন্ডিশনালে V1 হবে, সেকেন্ড কন্ডিশনালে হবে V2, থার্ড কন্ডিশনালে হবে হ্যাড প্লাস V3। এটা দেখে হচ্ছে আমরা কন্ডিশনাল সেন্টেন্স চিনতে পারবো। যদি ইফ যুক্ত ক্লজে V1 থাকে তবে বলবো ফার্স্ট কন্ডিশনাল। ইফ যুক্ত ক্লজে যদি V2 থাকে তবে বলবো সেকেন্ড কন্ডিশনাল। ইফ যুক্ত ক্লজের সাথে যদি হ্যাড প্লাস V3 থাকে তবে সেটাকে বলবো আমরা থার্ড কন্ডিশনাল। তো আরেকটা ক্লজ বাকি আছে, সেটা কি হবে? ফার্স্ট কন্ডিশনালে এখানেও সাবজেক্ট হবে, সেকেন্ড কন্ডিশনালেও এখানে সাবজেক্ট হবে, থার্ড কন্ডিশনালেও এখানে সাবজেক্ট হবে। বাট এরপরে ভিন্নতা কোন জায়গাতে? ভিন্নতা হচ্ছে ফার্স্ট কন্ডিশনালে সাবজেক্টের পরে মডেল ভার্বগুলো বসবে, প্রেজেন্ট ফর্মে বসবে, যেমন কি ক্যান, মে, অথবা তোমার হচ্ছে উইল, ঠিক আছে? কয়েকটা লিখলাম। তারপরে V1 বসবে। কেন? ওই আমরা বলছিলাম না যে ভার্ব, তোমার যে মডেল ভার্ব গুলো আছে, মডেল ভার্ব গুলোর পরে V1 বসে, ওই স্ট্রাকচারটাই হচ্ছে এখানে ফলো হয়েছে, ওই রুলটাই। আর সেকেন্ড কন্ডিশনালে কি হবে? যে মডেল ভার্ব গুলো আছে না, সেগুলো পাস্ট টেন্স হয়ে যাবে। ক্যানটা কুড হয়ে যাবে, মেটা মাইট হয়ে যাবে, উইলটা উড হয়ে যাবে, ঠিক আছে? পাস্ট টেন্স হয়ে যাবে। আর এরপরে ভার্বটা অনেকে ভুল করে কি জানো, এগুলা পাস্ট দেওয়ার কারণে এখানেও V2 বসিয়ে দেয়, বাট আসলে এটা ভুল, এখানে V1 হবে। কেন? কারণ এটা প্রেজেন্ট হোক আর পাস্ট হোক, বিষয়টা তো মডেল ভার্বই, তাই না? মডেল ভার্বের পরে সবসময় V1ই হবে। থার্ড কন্ডিশনাল কি হয় দেখো, হ্যাড প্লাস V3 না, এটা থেকে চিনতে পারছি আমরা যে কি এটা একটা থার্ড কন্ডিশনাল। তো এরপরে কি হবে? এরপরে এই পাস্ট টেন্সের মডেল ভার্ব গুলো হবে কুড অথবা মাইট অথবা উড, এরপরে হবে হ্যাভ প্লাস V3, ঠিক আছে? এখন আরেকটা বিষয় যেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, মাঝে মাঝে কি করে জানো, আমরা তো সাধারণত এভাবে শিখি যে আমরা এটা থেকে চিনতে পারি এর পরেরটা আমরা মুখস্থ করি, এটা থেকে চিনতে পারি এর পরেরটা আমরা মুখস্থ করি। মাঝে মাঝে কি হয়, তোমাদেরকে হচ্ছে এই বিষয়টা দেওয়া থাকবে, মানে রাইট ফর্মস অফ ভার্বসে এটা হচ্ছে তোমার দেওয়া থাকে, কিন্তু এই ভার্ব গুলোকে চেঞ্জ করতে বলে, বুঝতে পারছো? মানে ইফ যুক্ত ক্লসের সাথে যেগুলো আছে সেগুলোকে চেঞ্জ করতে বলে, এগুলো দেওয়া থাকে। তাহলে আমাকে কিন্তু ইকুয়েশন আকারে পুরোটা মনে রাখতে হবে, ঠিক আছে? যেমন কি আমরা ম্যাথমেটিক্যাল যে সূত্রগুলো, ফর্মুলাগুলো ইকুয়েশন দিয়ে শিখি না, এটাও ঠিক এই তিনটা সেন্টেন্স ঠিক এভাবে ইকুয়েশন দিয়ে যদি মনে রাখতে পারি তাহলে দেখবে ইজি হয়ে গেছে। তো আমরা একবার এপাশ থেকে এপাশ মনে রাখবো, আবার এপাশ থেকে এপাশ মনে রাখবো, ঠিক আছে? যাতে এটা দেখলে এটা চিনতে পারি, এটা দেখলে এটা চিনতে পারি। তার মানে কন্ডিশনাল সেন্টেন্স এখন দুইটা ক্লজ দেখে, দুইটা পার্ট দেখে আমাকে চিনতে হবে। যদি না পারি তাহলে কিন্তু পরীক্ষায় বিপদে পড়ার একটা সম্ভাবনা আছে।